অধ্যায় ৩ ডকুমেন্টারি প্রমাণ। যিশুর জীবনীগুলো কি আমাদের জন্য বিশ্বাসযোগ্যভাবে সংরক্ষিত হয়েছে? শিকাগো ট্রিবিউনে একজন রিপোর্টার হিসেবে আমি ছিলাম নথির পোকা। আমি অসংখ্য ঘণ্টা আদালতের ফাইলগুলো খুঁজে বের করতে এবং খবরের টুকরো খুঁজতে ব্যয় করেছি। এটা খুবই কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ছিল, কিন্তু ফলাফলগুলো তার মূল্য ছিল। আমি নিয়মিতভাবে প্রথম পৃষ্ঠার খবর দিয়ে প্রতিযোগিতাকে পিছনে ফেলে দিতে পেরেছিলাম। উদাহরণস্বরূপ, আমি একবার কিছু গোপন গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্টে হঠাৎ করে পড়েছিলাম, যা অনিচ্ছাকৃতভাবে একটি পাবলিক ফাইলে রাখা হয়েছিল। আমার পরবর্তী আর্টিকেলগুলো শিকাগোর কিছু বড় পাবলিক কাজের প্রকল্পের পেছনে বিশাল বিল্ডিং প্রকাশ করেছিল, যার মধ্যে ছিল প্রধান এক্সপ্রেসওয়ের নির্মাণ। কিন্তু আমি যে সবচেয়ে চমকপ্রদ নথির ভাণ্ডার খুঁজে পেয়েছিলাম তা ছিল একটি ঐতিহাসিক মামলায়, যেখানে ফোর্ড মোটর কোম্পানিকে একটি সাবকম্প্যাক্ট পিন্টুর আগুনে ৩ জন কিশোরের মৃত্যুর জন্য অবহেলা করে হত্যার অভিযোগে দায়ী করা হয়েছিল। এটি প্রথমবারের মতো ইউএস যে প্রস্তুতকারককে একটি বিপজ্জনক পণ্য বাজারজাত করার অভিযোগে অপরাধমূলকভাবে অভিযুক্ত করা হয়েছিল। যখন আমি ইন্ডিয়ানার ছোট্ট উইনেম্যাকের আদালতের ফাইলটি পরীক্ষা করলাম, তখন আমি অনেক গোপন ফোর্ড মেমো পেলাম যা প্রকাশ করছিল যে অটোমেকারটি আগে থেকেই জানত যে পিন্টুটি পিছন থেকে প্রায় ২০ মাইল প্রতি ঘণ্টায় আঘাত করলে বিস্ফোরিত হতে পারে। নথিগুলো দেখাচ্ছিল যে অটোমেকারটি গাড়ির নিরাপত্তা উন্নত করার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল কিছু ডলার সাশ্রয় করতে এবং এর লাগেজ স্পেস বাড়ানোর জন্য। একজন ফোর্ডের আইনজীবী, যিনি আদালতের মাধ্যমে হাঁকছিলেন, আমাকে নথিগুলোর ফটোকপি করতে দেখে ফেললেন। উন্মত্তভাবে তিনি জনগণের দৃষ্টিকোণ থেকে ফাইলটি সিল করে বিচারিক আদেশ পেতে আদালতে ছুটে যান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার গল্পের শিরোনাম ছিল ফোর্ড পিন্টো আগুনের বিপদ উপেক্ষা করেছে। গোপন মেমো দেখাচ্ছে এটি ট্রিবিউনে বড় করে প্রকাশিত হয়েছিল এবং তারপর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। গোপন কর্পোরেট মেমো পাওয়া এক কথা, তাদের প্রামাণিকতা যাচাই করা আরেকটি বিষয়। একজন সাংবাদিক তার বিষয়বস্তু প্রকাশ করার আগে, অথবা একজন প্রসিকিউটর আদালতে নথিগুলো প্রমাণ হিসেবে গ্রহণ করার আগে নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নিতে হয় যে সেগুলো আসল। যে পিন্টো পেপারসের কথা বলা হচ্ছে সেগুলোতে যে ফোর্ডের লেটারহেডে লেখা হয়েছে সেগুলো কি নকল হতে পারে? স্বাক্ষরগুলো কি নকল হতে পারে? আমি কিভাবে নিশ্চিতভাবে জানব? এবং যেহেতু মেমোগুলো স্পষ্টভাবে অনেকবার ফটোকপি করা হয়েছিল, আমি কিভাবে নিশ্চিত হতে পারব যে তাদের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন হয়নি? অন্য কথায়, আমি কিভাবে নিশ্চিত হতে পারব যে প্রতিটি কপি করা নথি মূল মেমোর সাথে একরকম, যা আমার কাছে নেই? আরও কি, আমি কিভাবে নিশ্চিত হতে পারব যে এই মেমোগুলো পুরো গল্প বলছে? সবশেষে, এগুলো ফোর্ডের অভ্যন্তরীণ যোগাযোগের একটি ছোট অংশ মাত্র। যদি অন্য কিছু মেমো থাকে যা এখনও জনসাধারণের দৃষ্টির বাইরে লুকানো, সেগুলো প্রকাশিত হলে বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে আলোকিত করতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এগুলো নতুন নিয়মাবলী পরীক্ষা করার সময় সমানভাবে প্রাসঙ্গিক। যখন আমি আমার হাতে একটি বাইবেল ধরি, আসলে আমি প্রাচীন ঐতিহাসিক নথির কপি ধরে আছি। যিশুর জীবনী, মথি, মার্ক, লুক এবং জনের মূল পাণ্ডুলিপিগুলো এবং পুরনো ও নতুন নিয়মাবলীর সব বই অনেক আগেই ধুলিতে পরিণত হয়ে গেছে। তাহলে আমি কিভাবে নিশ্চিত হব যে এই আধুনিক সংস্করণগুলো, যা যুগের পর যুগ ধরে অসংখ্য কপি করার ফলস্বরূপ লেখ করা, যা প্রথমে লিখেছিলেন তার সাথে কোনো সাদৃশ্য আছে? এছাড়া, আমি কিভাবে জানব যে এই 4টি জীবনী পুরো গল্প বলছে? যদি যিশুর অন্য জীবনীগুলো থাকে যেগুলো সেন্সর করা হয়েছে কারণ প্রাথমিক গির্জা যিশুর যে চিত্র তুলে ধরেছিল তা পছন্দ করেনি, তাহলে কি হবে? আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে গির্জার রাজনীতি যিশুর জীবনীগুলোকে দমন করেনি, যেগুলো 4টি জীবনী, যেগুলো নতুন নিয়মাবলীতে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোর মতোই সঠিক ছিল এবং যেগুলো এই বিতর্কিত নাজরেথের কাঠমিস্ত্রির কথা ও কাজের উপর গুরুত্বপূর্ণ নতুন আলোকপাত করতে পারত? এই 2টি বিষয়, যিশুর জীবনীগুলো আমাদের জন্য নির্ভরযোগ্যভাবে সংরক্ষিত ছিল কিনা এবং গির্জা দ্বারা সমানভাবে সঠিক জীবনীগুলো দমন করা হয়েছে কিনা তা গভীরভাবে বিবেচনা করার দাবি রাখে।
আমি জানতাম যে এই বিষয়গুলোতে একজন পণ্ডিত আছেন যাকে সর্বত্র প্রধান কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃত করা হয়েছে। আমি নিউ ইয়র্কে উড়ে গেলাম, তারপর একটি ভাড়া করা গাড়ি চালিয়ে প্রিন্সটনে গেলাম তাকে অল্প সময়ের নোটিশে দেখতে। দ্বিতীয় সাক্ষাৎকার ব্রুস এম. মেটজগার, পিএইচডি। আমি শনিবারের বিকেলে ৮-৪ বছর বয়সী ব্রুস মেটজগারকে তা সাধারণ আড্ডাস্থলে পেলাম। প্রিন্সটন থিওলজিক্যাল সেমিনারির লাইব্রেরিতে, যেখানে তিনি হাসতে হাসতে বললেন, আমি বইগুলোকে ধুলো ঝাড়তে পছন্দ করি। আসলে তিনি তাদের মধ্যে কিছু সেরা লিখেছেন, বিশেষ করে যখন বিষয়টি নতুন নিয়মাবলীর পাঠ্য। মোটের উপর তিনি ৫০টি বই লিখেছেন বা সম্পাদনা করেছেন, যার মধ্যে নতুন নিয়মাবলী এর পটভূমি, বৃদ্ধি এবং বিষয়বস্তু, নতুন নিয়মাবলীর পাঠ্য, নতুন নিয়মাবলীর ক্যানন, গ্রিক বাইবেলের পাণ্ডুলিপি অন্তর্ভুক্ত রয়েছে। গ্রিক নতুন নিয়মাবলীর পাঠ্য বিশ্লেষণ, অ্যাপোক্রিফার পরিচিতি এবং অক্সফোর্ড বাইবেলের সঙ্গী। কিছু জার্মান, চীনা, জাপানি, কোরিয়ান, মালাগাসি এবং অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। তিনি অ্যাপোক্রিফ সহ দ্য নিউ অক্সফোর্ড অ্যানোটেটেড বাইবেলের সহসম্পাদক ছিলেন এবং নিউ টেস্টামেন্ট টুলস অ্যান্ড স্টাডিজ সিরিজের ২-৫টিরও বেশি খণ্ডের সাধারণ সম্পাদক ছিলেন। মেটজগারের শিক্ষা প্রিন্সটন থিওলজিক্যাল সেমিনারিতে একটি মাস্টার্স ডিগ্রি এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে একটি মাস্টার্স ডিগ্রি ও ডক্টরেট অন্তর্ভুক্ত ছিল। তাকে ৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট দেওয়া হয়েছিল, যার মধ্যে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডে, ইউনিভার্সিটি অফ মনস্টার জার্মানিতে এবং পাস্টিউস্টার্ম বিশ্ববিদ্যালয় দক্ষিণ আফ্রিকায়, স্কটল্যান্ডের অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়, জার্মানির ইউনিভার্সিটি অফ মনস্টার এবং দক্ষিণ আফ্রিকার পাস্টিউস্টার্ম বিশ্ববিদ্যালয়। ১৯৬৯ সালে তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজে টিন্ডেল হাউসে আবাসিক পণ্ডিত হিসেবে কাজ করেছিলেন। তিনি ১৯৭৪ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লেয়ার হলে এবং ১৯৭৯ সালে অক্সফোর্ডের উইলসন কলেজে একজন ভিজিটিং ফেলো ছিলেন। সাক্ষাৎকারের সময় তিনি ৪-৬ বছরের নতুন নিয়মাবলী পড়ানোর ক্যারিয়ারের পর প্রিন্সটন থিওলজিক্যাল সেমিনারির এমেরিটাস অধ্যাপক ছিলেন। মেটজগার নিউ রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল কমিটির চেয়ারম্যান ছিলেন, ব্রিটিশ একাডেমির একজন সহযোগী ফেলো ছিলেন এবং জার্মানির বুরান মঠের ভিটিস ল্যাটিনা ইনস্টিটিউটের কিউরেটোরিয়ামে কাজ করেছিলেন। তিনি বাইবেলিক্যাল লিটারেচার সোসাইটির সভাপতি, আন্তর্জাতিক নতুন নিয়মাবলী অধ্যয়ন সোসাইটি এবং নর্থ আমেরিকান প্যাট্রিস্টিক সোসাইটির সভাপতি ছিলেন। যদি আপনি নতুন নিয়মাবলীর পাঠ্য নিয়ে কোনো প্রামাণিক বইয়ের ফুটনোটগুলো স্ক্যান করেন, তাহলে আপনি দেখবেন মেটজগারকে বারবার উল্লেখ করা হয়েছে। তার বইগুলো বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় এবং সেমিনারিগুলোতে বাধ্যতামূলক পড়ার তালিকায় রয়েছে। তাকে বিভিন্ন ধর্মতাত্ত্বিক বিশ্বাসের স্কলারদের মধ্যে সর্বোচ্চ সম্মানে দেখা হয়। বহু দিক থেকে ১৯১৪ সালে জন্ম নেওয়া মেটজগার ছিল একটি পুরনো প্রজন্মের প্রতিচ্ছবি। একটি ধূসর বইক থেকে নেমে এসে, যেটাকে তিনি মাই গ্যাস বাগি বলতেন, তিনি একটি ডার্ক ধূসর স্যুট এবং নীল পেসলি টাই পরেছিলেন, যা ছিল তার লাইব্রেরিতে আসার সময়ের মধ্যে সবচেয়ে ক্যাজুয়াল, এমনকি সপ্তাহান্তেও। তার সাদা চুলগুলো সুন্দরভাবে আঁচড়ানো ছিল, তার চোখগুলো উজ্জ্বল এবং সতর্ক, রিমলেস চশমায় বাঁধা ছিল। তিনি আগে যেভাবে হাঁটতেন তার চেয়ে ধীরে হাঁটছিলেন, কিন্তু দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি দিয়ে পদ্ধতিগতভাবে উঠতে তার কোনো অসুবিধা হয়নি, যেখানে তিনি একটি অজানা এবং কঠোর অফিসে তার গবেষণা করতেন। তিনি তার হাস্যস্যের অনুভূতি হারাননি। তিনি আমাকে একটি টিনের ক্যানিস্টার দেখালেন, যা তিনি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল কমিটির চেয়ারম্যান হিসেবে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তিনি ঢাকনা খুললেন এবং একটি আরএসভি বাইবেলের ছাইগুলো দেখালেন, যেটা ১৯৫২ সালে একটি মৌলবাদী প্রচারকের প্রতিবাদে একটি আগুনে পুড়ে গিয়েছিল। মেটজগার হাসতে হাসতে বললেন, মনে হচ্ছে তিনি পছন্দ করেননি যখন কমিটি কিং জেমস ভার্সনের ফেলো শব্দটা কমরেড করে দিল হিব্রু ১-৯-কে। তিনি তাদের কমিউনিস্ট হওয়ার অভিযোগ করেছিলেন। যদিও মেটজগারের বক্তৃতা মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত ছিল এবং তিনি কোয়াইট সোল এর মতো অদ্ভুত বাক্যে উত্তর দিতে প্রবণ ছিলেন, তবুও তিনি নিউ টেস্টামেন্টের গবেষণায় আধুনিকতার সীমানায় থাকলেন। যখন আমি কিছু পরিসংখ্যান জানতে চাইলাম, তিনি ১৯৯২ সালে নিউ টেস্টামেন্ট নিয়ে লেখা তার বইয়ের সংখ্যাগুলোর ওপর নির্ভর করলেন না। তিনি আপডেট করা পরিসংখ্যান পেতে নতুন গবেষণা করেছেন।
তার দ্রুত মস্তিষ্কের জন্য মানুষ এবং স্থানগুলোর বিস্তারিত মনে রাখা কোনো সমস্যা ছিল না, এবং তিনি নিউ টেস্টামেন্টের বিশেষজ্ঞদের মধ্যে চলমান সব বিতর্কের সাথে পুরোপুরি পরিচিত ছিলেন। তার অফিস একটি জেলের সেলের আকারের মতো, জানালাবিহীন এবং ইনস্টিটিউশনাল ধূসর রঙের আনানো ছিল। এতে দুটি কাঠের চেয়ার ছিল। তিনি জোর দিয়ে বললেন যে আমি আরও আরামদায়কটি নেব। এটাই ছিল তার আকর্ষণের একটি অংশ। তিনি পুরোপুরি দয়ালু, আশ্চর্যজনকভাবে বিনয়ী এবং আত্মসমর্পিত ছিলেন। তার কোমল আত্মা আমাকে একদিন একই ধরনের মেলোগ্রেসের সাথে বৃদ্ধ হতে চাওয়ার অনুভূতি দিত। আমরা কিছুক্ষণ একে অপরের সাথে পরিচিত হলাম। তারপর আমি প্রথম বিষয়টির দিকে ফিরে গেলাম যা আমি আলোচনা করতে চাইছিলাম। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে যিশুর জীবনীগুলো আমাদের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছেছে? আমি তোমার সাথে সৎ হব, আমি মেদজগারকে বললাম। যখন আমি প্রথম জানতে পারলাম যে নিউ টেস্টামেন্টের কোনো জীবিত মূল কপি নেই, আমি সত্যিই সন্দেহপ্রবণ ছিলাম। আমি ভাবলাম, যদি আমাদের কাছে কেবল কপির কপি থাকে, তাহলে আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আজকের নিউ টেস্টামেন্টটি আসলে যা প্রথমে লেখা হয়েছিল তার সাথে কোনো মিল আছে? তুমি এর প্রতিক্রিয়া কিভাবে দেবে? এটি বাইবেলের জন্য একমাত্র সমস্যা নয়। এটি একটি প্রশ্ন যা আমরা প্রাচীন থেকে আমাদের কাছে আসা অন্যান্য নথির ক্ষেত্রেও করতে পারি। তিনি উত্তর দিলেন, কিন্তু নিউ টেস্টামেন্টের পক্ষে যা আছে, বিশেষ করে অন্যান্য প্রাচীন লেখার সাথে তুলনা করলে, তা হল এর অদ্বিতীয় সংখ্যক কপির অস্তিত্ব যা টিকে আছে। এটা কেন গুরুত্বপূর্ণ? আমি জিজ্ঞেস করলাম। যত বেশি কপি একে অপরের সাথে একমত হবে, বিশেষ করে যদি সেগুলো বিভিন্ন ভৌগোলিক এলাকা থেকে আসে, তত বেশি তুমি সেগুলোকে ক্রস-চেক করতে পারবে যাতে বুঝতে পারো মূল নথিটি কেমন ছিল। তাদের একমত হওয়ার একমাত্র উপায় হবে যখন তারা একটি পারিবারিক গাছের মাধ্যমে বংশানুক্রমিকভাবে ফিরে যাবে, যা পাণ্ডুলিপির বংশধরকে উপস্থাপন করে। ঠিক আছে, আমি বললাম, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে অনেক কপি থাকা সাহায্য করতে পারে, কিন্তু নথিগুলোর বয়স সম্পর্কে কি বলবেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তাই না? একদম ঠিক, তিনি উত্তর দিলেন, এবং এটি নিউ টেস্টামেন্টের পক্ষে আরেকটি বিষয়। আমাদের কাছে মূল লেখার থেকে কয়েকটি প্রজন্মের মধ্যে শুরু হওয়া কপিগুলো আছে, যেখানে অন্যান্য প্রাচীন লেখার ক্ষেত্রে হয়তো 5, 8 বা 10 শতাব্দী পেরিয়ে গেছে মূল এবং সবচেয়ে প্রাচীন টিকে থাকা কপির মধ্যে। গ্রিক পাণ্ডুলিপির পাশাপাশি আমাদের কাছে গসপেলগুলোর অন্যান্য ভাষায় অনুবাদও আছে, যা তুলনামূলকভাবে প্রাথমিক সময় হয়েছে লাতিন, সিরিয়াক এবং কপ্টিক ভাষায়। এবং এর বাইরে আমাদের কাছে কিছু পরে করা যাকে বলা যেতে পারে গৌণ অনুবাদও আছে, যেমন আর্মেনিয়ান এবং গথিক, এবং আরও অনেক কিছু জর্জিয়ান, ইথিওপিয়ান, একটি বিশাল বৈচিত্র্য। এটা কিভাবে সাহায্য করে? কারণ যদি আজ আমাদের কাছে কোনো গ্রিক পাণ্ডুলিপি নাও থাকত, তবুও এই অনুবাদগুলোর তথ্যগুলোকে একত্রিত করে আমরা আসলে নিউ টেস্টামেন্টের বিষয়বস্তু পুনরুৎপাদন করতে পারব। এর পাশাপাশি যদি আমরা সব গ্রিক পাণ্ডুলিপি এবং প্রাথমিক অনুবাদগুলো হারিয়ে ফেলি, তবুও আমরা প্রাচীন গির্জার পিতাদের মন্তব্য, উপদেশ, চিঠি এবং অন্যান্য স্থানে উদ্ধৃতির বৈচিত্র্য থেকে নিউ টেস্টামেন্টের বিষয়বস্তু পুনরুৎপাদন করতে পারব। যদিও এটি চিত্তাকর্ষক মনে হচ্ছিল, একা এই প্রমাণের মূল্যায়ন করা কঠিন ছিল। নিউ টেস্টামেন্টের অনন্যতা ভালোভাবে বুঝতে কিছু প্রেক্ষাপটের প্রয়োজন ছিল। কিভাবে? আমি ভাবলাম, এটি অন্যান্য পরিচিত প্রাচীন কাজগুলোর সাথে তুলনা করা হয়। যখন তুমি অনেক পাণ্ডুলিপির কথা বলো, আমি বললাম, এটা অন্যান্য প্রাচীন বইগুলোর সাথে কিভাবে তুলনা করা হয়, যেগুলোকে নিয়মিতভাবে পণ্ডিতরা নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করে। যেমন আমাকে যিশু সময়ের কাছাকাছি লেখকদের লেখার সম্পর্কে বলো। প্রশ্নটি আগে থেকেই অনুমান করে মেদজগার কিছু হাতে লেখা নোটের দিকে ইঙ্গিত করলেন, যা তিনি সঙ্গে এনেছিলেন। ট্যাসিটাসকে বিবেচনা করুন, রোমান ইতিহাসবিদ যিনি আনুমানিক খ্রিস্টাব্দ 116 সালে তাঁর অ্যানালস অফ ইম্পিরিয়াল রোম লিখেছিলেন। তিনি শুরু করলেন 116। তার প্রথম 6টি বই আজ শুধুমাত্র একটি পাণ্ডুলিপিতে বিদ্যমান, এবং এটি খ্রিস্টাব্দে কপি করা হয়েছিল 850। বই 11 থেকে 16 অন্য একটি পাণ্ডুলিপিতে আছে যা 11 শতাব্দীর। বই 7 থেকে 10 হারিয়ে গেছে। তাহলে ট্যাসিটাস যখন তার তথ্য খুঁজছিলেন এবং তা লিখে রাখছিলেন, তখন এবং একমাত্র বিদ্যমান কপিগুলোর মধ্যে একটি দীর্ঘ ফাঁক রয়েছে।
প্রথম শতাব্দীর ইতিহাসবিদ যিশুর কাজ দ্য জিউস ওয়ারের আমরা 90 গ্রিক পাণ্ডুলিপি পেয়েছি এবং এই কপিগুলো 1-0 1-1তম এবং 1-2তম শতাব্দীতে লেখা হয়েছিল। 4th শতাব্দীর একটি ল্যাটিন অনুবাদ এবং 1-1তম বা 1-2তম শতাব্দীর মধ্যযুগীয় রুশ উপাদান রয়েছে। এই সংখ্যাগুলো অবাক করার মতো ছিল। এই প্রাচীন কাজগুলোকে আধুনিক বিশ্বের সাথে যুক্ত করার জন্য পাণ্ডুলিপির মধ্যে খুবই পাতলা একটি ফটো রয়েছে। তুলনামূলকভাবে আমি জিজ্ঞেস করলাম, আজ কতগুলো নতুন নিয়মের গ্রিক পাণ্ডুলিপি বিদ্যমান? মেটজগারের চোখ বড় হয়ে গেল। 5,000 এরও বেশি পাণ্ডুলিপি তালিকাভুক্ত করা হয়েছে। তিনি উচ্ছ্বাসের সাথে বললেন, তার কণ্ঠস্বর 1 অক্টাভে উঠে গেল। এদিকে 2015 সালের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা বেড়ে 5,843 হয়ে গিয়েছিল। এটা ট্যাসিটাস এবং যিশুর পাণ্ডুলিপির ছোট্ট গাদা তুলনায় পাণ্ডুলিপির একটি বিশাল পর্বত ছিল। এটা কি প্রাচীন বিশ্বের জন্য অস্বাভাবিক? দ্বিতীয় স্থানাধিকারী কি হবে? আমি জিজ্ঞেস করলাম। নতুন নিয়মের উপাদানের পরিমাণ অন্য প্রাচীন কাজগুলোর সাথে তুলনা করলে প্রায় লজ্জাজনক, তিনি বললেন। নতুন নিয়মের পর পাণ্ডুলিপির সাক্ষ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হল হোমারের ইলিয়াড, যা প্রাচীন গ্রিকদের বাইবেল ছিল। আজের 650টিরও কম গ্রিক পাণ্ডুলিপি রয়েছে। কিছু পাণ্ডুলিপি বেশ টুকরো টুকরো। এগুলো আমাদের কাছে 2 এবং 3 শতাব্দী খ্রিস্টাব্দ থেকে এসেছে। যখন আপনি বিবেচনা করেন যে হোমার তার মহাকাব্যটি প্রায় 800 খ্রিস্টপূর্বে রচনা করেছিলেন, তখন আপনি দেখতে পাবেন যে সেখানে একটি খুব দীর্ঘ ফাঁক রয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এটা ছিল খুব দীর্ঘ। এটা ছিল 1000 বছর। আসলে তুলনার কোনো সুযোগই ছিল না। নতুন নিয়মের পাণ্ডুলিপির প্রমাণ অন্যান্য প্রাচীন সম্মানিত লেখার সাথে তুলনা করলে অত্যন্ত প্রভাবশালী ছিল, যেগুলোকে আধুনিক পণ্ডিতরা সম্পূর্ণ নির্দ্বিধায় আসল হিসেবে বিবেচনা করেন। নতুন নিয়মের পাণ্ডুলিপি সম্পর্কে আমার কৌতূহল বেড়ে যাওয়ায় আমি মেজগারকে তাদের মধ্যে কিছু বর্ণনা করতে বললাম। প্রাচীনতম হল প্যাপিরাসের টুকরো, যা ছিল একটি লেখার উপাদান যা মিশরের নীল ডেল্টার জলাভূমিতে জন্মানো প্যাপিরাস গাছ থেকে তৈরি হয়েছিল, তিনি বললেন। এখন 9টি টুকরো প্যাপিরাস রয়েছে, যেগুলোতে নতুন নিয়মের 1 বা একাধিক অংশ বা বই রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাণ্ডুলিপিগুলো প্রকাশ্যে এসেছে তা হল চেস্টার বিটি বাইবেল প্যাপিরাস, যা 1930 সালের কাছাকাছি আবিষ্কৃত হয়েছিল। এর মধ্যে বেরি বিবলিক্যাল প্যাপিরাস নাও 1 নম্বর প্যাপিরাসে 4টি গসপেল এবং অ্যাক্টসের কিছু অংশ রয়েছে, এবং এটি 3 শতাব্দীর। প্যাপিরাস নম্বর 2 পলের 8টি চিঠির বড় অংশ এবং হিব্রুদের কিছু অংশ ধারণ করে, যা প্রায় 200 খ্রিস্টাব্দের। প্যাপিরাস নম্বর 3 প্রকাশনার বইয়ের একটি বড় অংশ রয়েছে, যা 3 শতাব্দীর। আরেকটি গুরুত্বপূর্ণ প্যাপিরাস পাণ্ডুলিপির গ্রুপ একটি সুইস বইপ্রেমী এম দ্বারা কেনা হয়েছিল, মার্ক হোমার। এর মধ্যে প্রাচীনতমটি, যা প্রায় 200 খ্রিস্টাব্দের, যেটিতে জনের গসপেলের প্রায় 2/3 রয়েছে। আরেকটি প্যাপিরাস, যা লুক এবং জনের গসপেলের কিছু অংশ ধারণ করে, 3 শতাব্দীর। এই মুহূর্তে যিশুর জীবনী লেখার এবং প্রাচীনতম পাণ্ডুলিপির মধ্যে ফাঁকটি অত্যন্ত ছোট ছিল। কিন্তু আমাদের কাছে সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি কি? আমি ভাবছিলাম আসল লেখাগুলোর, যেগুলোকে বিশেষজ্ঞরা অটোগ্রাফ বলে, সময়ের দিক থেকে আমরা কতটা কাছে যেতে পারি। পুরো নতুন নিয়মের মধ্যে আমি বললাম, আজ আমাদের কাছে সবচেয়ে প্রাচীন অংশ কি? মেটজগারকে উত্তর দেওয়ার জন্য ভাবতে হয়নি। এটি জনের গসপেলের একটি টুকরো হবে, যা অধ্যায়ে 1:8 থেকে কিছু উপাদান ধারণ করে। এতে 5টি শ্লোক রয়েছে, এক পাশে 3টি, অন্য পাশে 2টি, এবং এর মাপ প্রায় 2 এবং অর্ধেক থেকে 3 এবং অর্ধেক ইঞ্চি। তিনি বললেন, এটি কিভাবে আবিষ্কৃত হয়েছিল? এটি 1920 সালে মিশরে কেনা হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে প্যাপিরাসের অনুরূপ টুকরোগুলোর মধ্যে অদৃশ্য হয়েছিল। তারপর 1934 সালে C.H. রবার্টস প্যাপিরাস জনস কলেজ, অক্সফোর্ড, ইংল্যান্ডের ম্যানচেস্টারের জন রাইল্যান্ডস লাইব্রেরিতে প্যাপিরাসগুলো যাচাই করছিল। তিনি সঙ্গে সঙ্গে এটি জনের গসপেলের একটি অংশ হিসেবে চিহ্নিত করলেন। তিনি লেখার শৈলী থেকে এর তারিখ নির্ধারণ করতে সক্ষম হন। এবং তার সিদ্ধান্ত কি ছিল? আমি জিজ্ঞেস করলাম, এটি কত দূর পর্যন্ত যায়? তিনি সিদ্ধান্তে পৌঁছান যে এটি খ্রিস্টাব্দের মধ্যে উৎপন্ন হয়েছে, 100 থেকে 150
অনেক অন্যান্য বিশিষ্ট প্যালিওগ্রাফার যেমন স্যার ফেডেরিক কেনিয়ান, স্যার হ্যারল্ড বেল, অ্যাডলফ ডাইসেম্যান, পোপ হ্যাটস, উনলিচ উইলকিন এবং অন্যান্যরা তার মূল্যায়নের সাথে একমত হয়েছেন। ডাইসেম্যান নিশ্চিত ছিলেন যে এটি অন্তত সম্রাট হ্যাড্রিয়ানের শাসনকাল পর্যন্ত যায়, যা ছিল খ্রিস্টাব্দে 117 থেকে 138, অথবা এমনকি সম্রাট ট্রাজান, যা ছিল খ্রিস্টাব্দে 98 থেকে 117। এটি ছিল একটি চমকপ্রদ আবিষ্কার। কারণটা কি? গত শতকে সন্দেহবাদী জার্মান ধর্মতাত্ত্বিকরা জোরালোভাবে যুক্তি করেছিলেন যে চতুর্থ গসপেলটি অন্তত 160 সালের আগে রচিত হয়নি, যা যিশুর জীবনের ঘটনাগুলোর থেকে অনেক দূরে, তাই এর ঐতিহাসিক ব্যবহার খুব একটা নেই। তারা এই গসপেলের নির্ভরযোগ্যতাকে উপহাস করা প্রজন্মের পণ্ডিতদের প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। এটি নিশ্চিতভাবেই সেই মতামতকে উড়িয়ে দেয়, আমি মন্তব্য করলাম। হ্যাঁ, এটা করে তিনি বললেন, এখানে আমাদের কাছে খুব প্রাথমিক সময়ে জনের একটি কপির টুকরো রয়েছে, যা মিশরের নীল নদীর ধারে একটি সম্প্রদায় পাওয়া গেছে, এফেসাস থেকে অনেক দূরে, যেখানে সম্ভবত গসপেলটি মূলত রচিত হয়েছিল। এই আবিষ্কারটি সত্যি ইতিহাসের জনপ্রিয় দৃষ্টিভঙ্গি পুনরায় লিখে দিয়েছে, জনের গসপেলকে যিশু যেদিন পৃথিবীতে ছিলেন সেদিনের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ করে তুলেছে। আমি একজন প্রত্নতাত্ত্বিকের সাথে যোগাযোগ করার জন্য একটি মানসিক নোট তৈরি করলাম। চতুর্থ গসপেল সম্পর্কে আমাদের যে আত্মবিশ্বাস আছে তা কি অন্য কোনো আবিষ্কার দ্বারা শক্তিশালী হয়েছে কিনা সে সম্পর্কে। যখন প্যাপিরাসের পাণ্ডুলিপিগুলি নতুন নিয়মের প্রাচীনতম কপি হিসেবে পরিচিত, তখন সেখানে পশুর চামড়া, যেমন গরু, ভেড়া, ছাগল এবং অ্যান্টিলোপের চামড়ায় লেখা প্রাচীন কপিও রয়েছে। আমাদের কাছে এমন কিছু পাণ্ডুলিপি আছে যেগুলোকে বলা হয় আনশুল্ড পাণ্ডুলিপি, যা সম্পূর্ণ বড় অক্ষরে গ্রিক ভাষায় লেখা, মেজগার ব্যাখ্যা করলেন। আজ আমাদের কাছে এর মধ্যে 306টি আছে। কিছু পাণ্ডুলিপি 3 শতকেরও আগে থেকে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোডেক্স সিনাইটিকাস, যা একমাত্র সম্পূর্ণ নতুন নিয়মের পাণ্ডুলিপি আনশুল্ড অক্ষরে লেখা, এবং কোডেক্স ভ্যাটিকানাস, যা পুরোপুরি সম্পূর্ণ নয়, উভয়ই প্রায় খ্রিস্টাব্দ 350 এর দিকে তারিখিত। প্রায় খ্রিস্টাব্দ 800 এর দিকে একটি নতুন লেখার শৈলী, যা বেশি কার্সিভ প্রকৃতির, উদ্ভূত হয়। একে মিনাস্কিউল বলা হয়, এবং আমাদের কাছে এই ধরনের 2856টি পাণ্ডুলিপি রয়েছে। তারপর সেখানে আরও আছে